বেশ কিছুদিন পর অনুপম সুস্থ হয়ে যখন তার বাসায় ফিরল, সে ভাবল এই ধরনের চাকরি সে কিভাবে করবে। একদিক দিয়ে তার অভাবের টান, আরেক দিক দিয়ে তার এই চাকরি তার সাহসে কোলাচ্ছে না। সে ভাবল কিছুক্ষণ সে তার ফোনটি বন্ধ রাখবে, কারণ হাসপাতাল থেকে তার কল আসবে। সে সারাদিন ফোনটি বন্ধ রাখল। সন্ধ্যার পর যখন সে ফোন অন করল, তখন তার বাড়ির বেশ কিছু মেসেজ তার ফোনে আসলো। বাসার মানুষ খুব চিন্তিত তার ফোন বন্ধ বলে। অনুপম বাড়িতে ফোন করে তার পরিবারের সাথে কথা শেষ করে যখন ফোন রাখলো, তখনই তার ফোনে হাসপাতালের একজন সিনিয়রের ফোন আসলো এবং বলল দ্রুত যেন অনুপম তার সাথে দেখা করে। অনুপম প্রথমে অস্বীকৃতি জানায়, সে এখন এই মুহূর্তে মানসিকভাবে প্রস্তুত নয় দেখা করতে। তখন তার সিনিয়র বলল ইমার্জেন্সি, তার যেতেই হবে। অনুপম বলল ঠিক আছে। এরপর অনুপম যখন তার সিনিয়রের সাথে তার রুমে কথা বলছিল, তার সিনিয়র তাকে জিজ্ঞেস করলো, অনুপম, আদৌ কি এই ধরনের চাকরি তুমি করতে পারবে? অনুপম তখন বলল, স্যার, আমি আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছি, আমি কি করব আমি জানি না। একদিক দিয়ে কোনো টিউশন পাচ্ছি না এখনো, আরেক দিক দিয়ে এই ধরনের চাকরি আমার আসলে খুব ভয় লাগছে। এরপর আবার ভাবছি আমার যে অভাব, আমার যে সংকটময় অবস্থা, আমার পক্ষে কোনোভাবেই ঢাকা শহরের থাকা খাওয়ার ব্যবস্থা করা সম্ভব নয় চাকরি ছাড়া। আমি কি করব আমি নিজেও জানি না। এমন একটা ঘটনা আমার সাথে ঘটবে আমি বুঝতে পারিনি। আমি ছোটবেলায় দাদা দাদি, নানা নানি, আমার ভাই বোনদের কাছে অনেক রহস্যময় ভৌতিক ঘটনার কথা শুনেছি আমাদের গ্রামগঞ্জ নিয়ে। তখন মনে হতো বিষয়গুলো নিতান্তই কাল্পনিক এবং মানুষের বানানো। এখন যখন ঢাকায় এসে নিজেই এই ধরনের ঘটনার সম্মুখীন হলাম, আমি আসলে নিজের সাথেই নিজেকে বিশ্বাস করতে পারছি না যে কি ঘটলো সেদিন আমার সাথে। এই কথাগুলো যখন অনুপম তার সিনিয়রের সাথে বলছিল, তার সিনিয়র বলল কিছুদিন রেস্ট নিয়ে তারপর আবার জয়েন করতে। অনুপম তখন বলল যে রেস্টের আর কি, এতদিন তো রেস্টেই ছিলাম, আমি আজ রাত থেকে জয়েন করব, কিছুই করার নেই। আমার ভাগ্য যদি আমাকে এখানেই লিখে রাখে, আমার রিজিক আমার এটাই করতে হবে। এই বলে অনুপম তার ফাইলগুলো নিয়ে আবার সে ফরেন্সিক ডিপার্টমেন্টের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। রাত তখন প্রায় 10:30। অনুপম ফরেন্সিক ডিপার্টমেন্টে গিয়ে দেখে দু একজন ছাড়া বাকিরা সবাই বাসায় চলে গিয়েছে। তো যারা ছিল তারা অনুপমকে দেখেই অনেকটা হাস্যকর এবং অনেকটা কয়েকজন কলিগ যখন অনুপমকে দেখলো, তারা এমন অনুপমকে নিয়ে এমন মজা শুরু করলো। তারা বলছিল যে তুমি ছেলে মানুষ, তুমি ছেলে হিসেবে তুমি অনেক ভীতু, তুমি এত ভয় পেলে তো কোথাও চাকরি করতে পারবে না। আর এই ধরনের ঘটনা তো মর্গ এরিয়াতে ঘটতেই পারে, সব ঘটনা তো তোমার আসলে মাথা নেওয়া উচিত হবে না যদি তুমি এই সেক্টরে কাজ করতে চাও। অনুপমকে নানান ধরনের খোঁচা এবং অনুপমকে পাঞ্চ করতে লাগলো বিভিন্ন ধরনের কথা বলে। অনুপম সেটাতে পাত্তা না দিয়ে অনুপম বলল, আজ রাতে ডিউটিগুলো যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন তাহলে আমি আমার ডিউটি অফিসারের সাথে কথা বলে আমি সরাসরি কাজে যোগদান করতাম। এরপর যখন অনুপমের সিনিয়র তাকে তার রোস্টার বুঝিয়ে দিল তার আজকের কর্মসূচি অনুযায়ী, এরপর অনুপম সেই কাগজগুলো নিয়ে তার ডিউটি অফিসারের কাছে গেল এবং সরাসরি মর্গের চাবিগুলো চাইল, যাতে করে মর্গের আনুষঙ্গিক কাজগুলো উনি শেষ করে বাসায় ফিরতে পারে। সব আনুষ্ঠানিকতা শেষ করে অনুপম তখন প্রায় দেখে ঘড়িতে 12:30 বাজে। তো অনুপম ভাবলো রাতে মর্গের কাজ যেহেতু করতেই হবে, কিছুই করার নেই। তো অনুপম যখন ডিউটি অফিসারের কাছ থেকে বের হয়ে মর্গের উদ্দেশ্যে যাচ্ছিল, তার আজকে ডিউটি ছিল মর্গের ফ্লোর ক্লিন করা এবং পুরনো যে স্ট্রেচারগুলোতে রক্তের দাগ লেগে আছে সেগুলো পরিষ্কার করা থিনার অথবা কেমিক্যাল দিয়ে। এরপর অনুপম যখন মর্গের দিকে যাচ্ছিল ভাবছিল আজকেও যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে অনুপম কোনোভাবেই পাত্তা দিবে না, কারণ পাত্তা দিলে সে চাকরি করতে পারবে না এবং এই বিষয় নিয়ে মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য এবং নানান ধরনের খোঁচা দিয়ে কথা বলবে। সে একজন পুরুষ মানুষ, তাকে ভয় পেলে হবে না। এই কথা ভাবতে ভাবতে অনুপম মর্গের ঠিক কাছাকাছি চলে গেল। মর্গের দরজা খুলে ভিতরে অনেকগুলো রুম, একটা রুমের দরজা খোলা যেখানে অটোপসি হয়। অনুপম সেই রুমের ভিতরে ঢুকলো, সেখানে একজন অ্যানাটমিস্ট ছিলেন
তিনি অনুপমকে দেখে বললেন, তুমি সুস্থ হয়েছো তাহলে? অনুপম বলল, জি স্যার, আমি সুস্থ হয়ে আবার ফিরে এসেছি। অ্যানাটমিস্ট সেই ভদ্রলোকটি অনুপমকে বলল যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমিও যখন আমার ক্যারিয়ারের শুরুতে যখন এখানে আসি ডিউটিতে, আমারও প্রচণ্ড ভয় লাগতো। এমনও হয়েছিল তোমার মতো আমিও একবার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। কিন্তু দেখো ভাগ্যের কি নিয়তি, সেই মর্গেই আমার এখন সারাদিন থাকতে হয়। আমার এখন মর্গ এরিয়ার গন্ধ, মর্গ এরিয়ার সব কিছু আমার এতটাই আপন মনে হয়, এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি এই মর্গ এরিয়ার বাহিরে থাকলে আমার কাছে অস্বাভাবিক মনে হয়। তো এই কথাগুলো যখন অনুপমকে মর্গের ফরেন্সিক ডিপার্টমেন্টে যিনি অ্যানাটমিস্ট বলছিলেন, অনুপম ওনার কথা শুনে বেশ আতঙ্কিত হয়ে গেল এবং ভাবলো যে লোকটার হয়তো মাথাটা নষ্ট হয়ে গেছে মর্গে ডিউটি করতে করতে। যাকগে, সিনিয়র মানুষ দু একটা কথা বলবেই। এই বলে অনুপম বলল, ঠিক আছে ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। এই বলে অনুপম পরিষ্কার করার জন্য বালতিতে পানি ভরলো, কেমিক্যাল দিল এবং ঝাড়ু নিয়ে মর্গের দিকে ঢুকলো। অ্যানাটমিস্ট তখন বলল, ঠিক আছে, তুমি তাহলে মর্গ পরিষ্কার করো, কোনো কিছু হলে আমাকে ফোন দিও, আমি তাহলে একটা ছোট বিরতি নিই, চা পান করে আসি। অনুপম তখন বলতে চাচ্ছিল যে আপনি যদি আমার সাথে থাকতেন আমার জন্য ভালো হতো, একা আসলে আমার ভয় লাগছে। ওদিন আসলে অটোপসি রুমে কোনো লাশ ছিল না, বাট লাশ ময়নাতদন্তের পর রক্তের ছিটে ফোটা, নাড়িভুড়ি কাটার যেই উচ্ছিষ্ট অংশগুলো এবং ফরেন্সিকের যেই ফরমালিনগুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করাই অনুপমের কাজ ছিল। এবং যে বেডের উপর শুয়ে লাশ ময়নাতদন্ত করা হয় সেই বেডটাকে পরিষ্কার করতে হবে। অনুপম একে একে হাতে গ্লাভস পরলো, মুখে মাস্ক লাগালো, শুরু করলো তার আজকের রাতে কার্যক্রম। হঠাৎ করে অনুপম মাথায় নিল যে আজকে রাতে সে কোনোভাবে কাজটা ফাঁকি ঝুঁকি দিবে না, কারণ রুমের মধ্যে কোনো সিসি ক্যামেরা নেই। সে চাইলেই ফাঁকি দিতে পারে। এরপর অনুপম চিন্তা করলো আজকে কাজের ফাঁকে সে একটু ফাঁকিবাজি করবে, যেহেতু রুমে কোনো সিসি ক্যামেরা নেই। এই ভাবতে ভাবতে অনুপম রুম ক্লিন করা শুরু করলো। পরিষ্কার করতে করতে অনুপম একটা পর্যায়ে এতটাই গন্ধ ছিল, এত বিশ্রী গন্ধ ছিল, অনুপম ফ্লোর ওয়াশ করতে করতে নিজে বমি করে দিল গন্ধে। এমন বিশ্রীভাবে বমি করলো অনুপম তখন বলল যে আমি কিভাবে কাজ করব। অনুপমে খারাপ লাগা শুরু হলো। এরপর সেই তার নিজের বমিগুলো নিজেই সে পরিষ্কার করলো, আবার সেই জায়গায় কেমিক্যাল দিয়ে সে নিজেই ধোয়া শুরু করলো। এই করতে করতে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর অনুপম ভাবলো তার মোবাইলে বেশ কিছু গান রয়েছে, সেই গানগুলো যদি ছেড়ে দেয় হয়তো বিষয়টা মোটেও মন্দ নয়। যেহেতু মর্গে কেউ নেই, সে একা, তার ভয় ভয় অনুভব হচ্ছে, তার উপর বিশ্রী উটকো গন্ধ, এই বিষয়টাকে গানের মাধ্যমে কোনো না কোনোভাবে এড়িয়ে দেওয়া যাবে। এরপর মোবাইলে উচ্চস্বরে অনুপম, যেহেতু বাটন ফোন, উচ্চস্বরে গান ছেড়ে দিল তার পছন্দের সঙ্গীত শিল্পীর। গান শুনতে শুনতে অনুপম কাজ শুরু করলো। এরপর ভাবলো হেডফোনটা আনিনি, খুব ভুল করেছি, হেডফোন আনলে মন্দ হতো না, তাহলে আরো ভালো হতো। এক পর্যায়ে অনুপম কাজ প্রায় শেষ হয়ে আসলো। শেষ করে এরপর রুমের এসিগুলো অন করতেই পাশের রুম থেকে দরজা লাগানোর আওয়াজ আসলো। হঠাৎ অনুপম এবার একটু চমকে গেল যে হয়তো সে অ্যানাটমিস্ট সিনিয়র ভাই, সে হয়তো পাশের রুমে এসেছে, অনুপমের হয়তো কাজে লেট হয়ে গিয়েছে। অনুপম একটু ভয় পেয়ে গেল, ভাবলো যে একজন সিনিয়র মানুষকে আমি এতক্ষণ আটকে রেখেছি, হয়তো সে আমাকে কি না কি ভাবছে। এরপর দ্রুত অনুপম রুম পরিষ্কার করে বের হয়ে পাশের রুমে যেতেই দেখলো রুমের দরজাটা দুই পার্টের, আগের দিনে পুরনো দরজা, আগের দিনের শেকল বন্দি যে দরজাগুলো ছিল এরকম দুই পার্টের দরজা। অনুপম সেই দরজাটার দিকে খেয়াল করে দেখলো ভিতরে অন্ধকার, বা দরজাটা কিছুটা ফাঁকা হয়ে রয়েছে। মনে হচ্ছে ভিতরে কোনো বিড়াল আসা যাওয়া করতে পারবে, মানুষ আসা যাওয়া করার মতো সেই দরজাটা ফাঁকা ছিল না। অনুপম ভাবলো হয়তো সেই ভাই হয়তো দরজাটা লক করতে ভুলে গিয়েছে। এরপর অনুপম দেখলো দরজার শেকলে তালাটা ঝুলছে। সামনে গিয়ে যখন অনুপম সেই শেকলটা লাগাতে যাবে তখনই ওই রুমের ভিতর থেকে অনুপমের নাম ধরে কেউ একজন ডাকলো, অনুপম। এরপর অনুপম ওর হাত পা কাঁপা শুরু হলো এবং অনুপম বলল,
আমি আজকে কোনোভাবেই ভয় পাবো না, আমাকে যতই ভয় থাকাস না কেন। আমি এক আল্লাহকে ভয় করি, আমি সৃষ্টিকর্তাকে ভয় করি, আমি তত্ত্বের ভয় করি না। এই বলতে বলতে অনুপম যখন দরজাটা লাগাতে যাবে, তখন অনুপমকে ভিতর থেকে দরজার মধ্যে এমন জোরে বাড়ি দিল, অনুপম কিছুটা দূরে ছিটকে পড়ে গেল। এরপর অনুপম ভয়ে কান্না করে দিল যে আমার সাথে কেন হচ্ছে এগুলো। তখন সে জোরে জোরে সৃষ্টিকর্তার নাম জপতে লাগলো। এমন তো অবস্থায় অনুপমের অবস্থা আগের মতো, সে ভাবছে সে হয়তো অজ্ঞান হয়ে আজকে পড়েই যাবে, তাকে আজকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন অনুপম বলল, ভাই অ্যানাটমিস্ট ভাই, আপনি যদি না হয়ে থাকেন তাহলে প্লিজ যে আছেন আমাকে ভয় দেখাবেন না। এই বলতে বলতে অনুপমের শরীর যখন নিস্তেজ হয়ে আসলো, তখন রুম থেকে লাইট অন করে দুইজন ছেলে, মধ্যবয়স্ক ছেলে হাসতে হাসতে বের হলো। তখন অনুপম বলল, আপনারা ছিলেন? ওই দুজন বলল, তুমি যখন আজকে ডিউটিতে আসছো, যখন তোমাকে আমরা উপদেশ দিচ্ছিলাম যে এই ধরনের চাকরি তুমি করতে পারবা কিনা, তুমি এমন একটা ভাব দেখাচ্ছিলে, মনে হচ্ছিল তুমি ভয় পাও না। তো আমরা দুজন সিদ্ধান্ত নিলাম যে আজকে কেন না তোমাকে একটু ভয় দেখায়, দেখি তোমার কত সাহস। অনুপমে এই অবস্থা দেখে অনুপম বেশ রেগে গেল এবং বলল যে আমি আসলে ভুল করেছি, ফরেনসিক ডিপার্টমেন্টে এসে আপনাদের সাথে কথা বলে ডিউটি অফিসারের সাথে আগে দেখা করাটা আমার দরকার ছিল। আপনারা যে আমাকে এরকম ভয় দেখাবেন আমার মাথায় ছিল না। এরকম হলে কিন্তু আমার যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারতো। এই ধরনের ভয় আসলে কাউকে দেখাবেন না। এই বলে অনুপম সবকিছু ফেলে, তার হাতে ঝাড়ু বালতিগুলো রেখে ওই অবস্থায় সে মর্গের দরজা দিয়ে বেরিয়ে গেল। এবং বেরানোর সময় সে ভাবল যে আসলে ওই দিন যে মানুষটা আমাকে সহযোগিতা করলো, যে মানুষটা আসলে আমাকে ওখান থেকে উদ্ধার করলো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওই লোকটার নাম জানা হলো না, লোকটার নামও বললো না, লোকটার কোনো কন্ট্যাক্ট নাম্বারও আমাকে দিল না, এবং সে আমাকে বলেছিল মাঝে মাঝে নাকি তার সাথে আমার মর্গেই দেখা হবে, সে নাকি মর্গেই ঘোরাফেরা করে। আসলে আমার জানতে ইচ্ছা করে এমন কোনো প্রতিনিধি আছে কিনা যারা মর্গে ঘুরে ঘুরে, আসলে মর্গে উনি ঘুরবেন কেন, ওনার কাজটা কি? উনি তো একজন প্রফেশনাল জার্নালিস্ট, ওনার আইডি কার্ড দেখে আমার যেটা মনে হলো। কিন্তু উনি ওনার পরিচয়টা গোপন করলো কেন? কি এমন রহস্য? এই চিন্তা করতে করতে অনুপম সামনের দিকে এগুলো হাঁটতে হাঁটতে যখন বেরোয় গেল, তখন সে খেয়াল করলো অ্যানাটমিস্ট ভাইটি তার সাথে চোখাচোখি হয়ে গেল। অনুপম বলল, ভাইয়া, ফরেনসিক ডিপার্টমেন্টের দুজন আপনার জুনিয়র হবে। আমি যখন ডিউটিতে জয়েন করব তখন ওরা দুজন আমার সাথে নানান ধরনের মজা করছিল আমাকে নিয়ে, আমার ভয় পাওয়াকে নিয়ে। কারণ আমি মর্গে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর যখন হাসপাতালে ভর্তি হই, এই বিষয়টা প্রায় ডিপার্টমেন্টে সবাই জানে। আর আমি যেহেতু নতুন ট্রেনি একজন মানুষ, আমাকে ভয় দেখানোটাই স্বাভাবিক ওদের। আজকে কি হয়েছে জানেন? এরকম ঘটনা। এরপর অ্যানাটমিস্ট ভাইটি বেশ রাগ হয়ে গেল, বলল, ঠিক আছে, আমি গিয়ে ওদের সাথে কথা বলছি। তো ওই ভাইটি মর্গের দিকে চলে গেল। এরপর অনুপম চোখ ডলতে ডলতে দূরে তাকিয়ে দেখে ওই দিনে সেই ভদ্রলোক হাতের মধ্যে মাইক্রোফোন নিয়ে কার সাথে জানি কথা বলছে। অনুপম দেখে দূর থেকে সে ভদ্রলোকের হাত দেখালো এবং ইশারা দিল যে ভাই একটু দাঁড়ান, আমি আসছি, আপনার সাথে কথা বলবো, এবং একটা হাসি দিল। এরপর দূরে সে ভদ্রলোক অনুপমকে না সুলভ ইঙ্গিত দিয়ে বলল কিছুক্ষণ পরে সে এখন কাজে আছে। তো অনুপম চিন্তা করলো, ঠিক আছে, ফ্রি হয়ে তার সাথে দেখা করবে। তো ভদ্রলোকের যখন কাজ শেষ হলো, তখন অনুপমকে ইশারা দিল কাছে আসতে। অনুপম তার কাছে গেল, বলল, ভাইয়া, আপনি ভালো আছেন? ভদ্রলোক বলল, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনি কাজ করতে পারছেন? সুস্থ হয়েছেন? জয়েন করেছেন আবার? অনুপম তখন বলল, জি ভাইয়া, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আবারও জয়েন করেছি, কাজ করছি। কিন্তু সমস্যা একটা ভাইয়া, এই যে আমার সিনিয়র এবং কিছু জুনিয়র কলিগ বা হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে নিয়ে নানান ধরনের ট্রোল অথবা মিমস করছে এবং আমাকে নিয়ে কৌতুক করছে সবার কাছে, যেটা আমার জন্য নিতান্তই অপমানজনক এবং লজ্জাকর। আমি কি করব ভাইয়া? আমি তো ওইভাবে চাকরি করতে পারবো না। ওরা যেভাবে আমাকে নিয়ে পুরো ডিপার্টমেন্টে সবার কাছে আমার কথা বলে বেড়াচ্ছে। ভদ্রলোক তখন বলল, একদিন সবাই তোমাকে বিশ্বাস করবে যে জিন বলে পৃথিবীতে কিছু আছে। একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং আমাদের স্বীকার করে নেওয়া জিন বলে আসলে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন
একটি মাখলুক সৃষ্টি করেছেন। জিন এবং ইনসান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই বিষয়টা যে অস্বীকার করবে তার ইমানই থাকবে না। ওই ভদ্রলোক যখন এরকম কথাবার্তা বলতে লাগলো, অনুপমের আগ্রহ জাগলো আরো জানার। অনুপম বললেন, আজকে ভাই আমি আপনাকে চা খাওয়াবো। আমাদের মর্গের বাইরে একটা চায়ের দোকান রয়েছে, খুব সুন্দর চা বানায়, চলেন চা খাই। তো ভদ্রলোক বলল উনি আসলে বাইরে চা পান করেন না, কিন্তু উনি অবশ্যই আমন্ত্রণ গ্রহণ করেছেন, কোনো একদিন খাওয়াবেন, বাট আজকে ওনার যেতে হবে। তো অনুপম তাকে বলল, ভাইয়া আপনি তো ছেলে মানুষ, কিছু মনে না করলে, মেয়ে মানুষ হলে একটা বিষয় ছিল, অনেকে কন্ট্যাক্ট নাম্বার দিতে চায় না, বা চাওয়াটাও কেমন একটা বিব্রতিকর অবস্থা। আপনি যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিতেন তাহলে আমি খুশি হতাম। ভদ্রলোক তখন হেসে তার পকেট থেকে তার ভিজিটিং কার্ড বের করে অনুপমকে দিল এবং অনুপমকে বলল, যতদিন না সে বলবে তার পরিচয় আসলটা কি, ততদিন পর্যন্ত অনুপম যেন তার বিষয়ে কাউকে কিছু না বলে। কারণ তার পরিচয়টা জানলে হয়তো তার রিসার্চ এবং তার কাজে ব্যাঘাত ঘটতে পারে। তখন হয়তো অনেকেই তাকে মর্গ এরিয়াতে রিসার্চ পারপাসে আর ঢুকতে দিবে না। এই বলে ভদ্রলোক বলল, আজ আমি এখানেই বিদায় নিই, পরবর্তীতে আসলে আবারও অনুপম আপনার সাথে দেখা হবে। যেহেতু আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে আমার কাছে, আমি হয়তো আপনাকে ফোন করব, বাট আপনি নিজ থেকে ফোন দিয়েন না, আমাকে মেসেজ দিবেন। এই কথা বলে ভদ্রলোক সুন্দর হেঁটে আস্তে আস্তে বেরিয়ে চলে গেল। এরপর অনুপম মাথা চুলকাতে চুলকাতে তার বাসার দিকে গেল এবং ভাবল, কি আজব একটা লোক, এরকম কেন, ওনার মাথায় সমস্যা আছে। কথাও বেশি বলে না, রহস্যজনক কথাবার্তা। তার উপর বলছেন রিসার্চ করতে আসে, মর্গে আবার কিসের রিসার্চ? মর্গ এরিয়া তো দুর্গন্ধযুক্ত, লাশ আর লাশের জায়গা, এখানে মানুষ কিসের রিসার্চ করতেছে? সে তো ডক্টরও না। এই বলতে বলতে অনুপম বাসার দিকে গেল এবং সে সিদ্ধান্ত নিল পরবর্তীতে যদি ওনার সাথে আবারও দেখা হয়, এরপর অনুপম জোরে সোরে তাকে নিয়ে জিজ্ঞেস করবে তার রিসার্চগুলো আসলে কি এবং সেই বিষয়গুলো জানার চেষ্টা করবে। এই ভাবতে ভাবতে অনুপম বাসায় গিয়ে ফ্রেশ হলো, খাওয়া দাওয়া করে অনুপম শুয়ে পড়ল। পরবর্তী সকালে তাকে আবারও মর্গের জন্য ডিউটিতে বের হতে হবে। আসসালামু আলাইকুম ফারজাদ ভাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সেই 2018 সাল থেকে আপনাদের রেডিও 7194 FM এর সাথে আমি আছি। প্রতি সপ্তাহে কখনো মিস হয় না আমার গল্প শুনতে। তো প্রতি শুক্রবার বরাবরই আমি গল্প শুনি। শোনার পরে আমার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটে যাওয়া, সেটি আজকে শেয়ার করব। তো সেক্ষেত্রে আমি আমার ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি। আমার পরিচয়, আমি জব করি বসুন্ধরা সিটি শপিং মল পান্তবর। তো সেখানে যেহেতু আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, তো সেক্ষেত্রে আমার বাড়িতে যাওয়ার খুবই দরকার। অনেক দিন হয়েছে বাড়িতে যাই না, সেজন্য আমি সোমবার ছুটি নিয়েছি। যেহেতু মঙ্গলবার বন্ধ, 2 দিন বন্ধ থাকবে আমার, 2 দিন ছুটি পাবো একসাথে। তো রবিবারের রাত্রে আমি ঢাকা থেকে রওনা দিছি বাড়ির উদ্দেশ্য। আমার বাড়িটা হচ্ছে চাঁদপুর কচুয়া থানা 8 নং ইউনিয়ন 1 নং ওয়ার্ড। আমার বাসার হচ্ছে এখানে। যেহেতু সায়দাবাস থেকে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়, তো আমি ঠিকঠাক মতো আমি বাসে উঠে কচুয়া নামি। কচুয়া থেকে একটু 5-7 কিলো ভিতরে তো আমি চলে যাই। সেদিন ঠিকঠাক মতো চলে গেছি, কোনো সমস্যা হয় না। বাড়িতে যেতে যেতে আমার প্রায় 11টা 11:30 বাজে। তো ঠিকঠাক মতো চলে গেছি, যে খাওয়া দাওয়া করে ঠিকঠাক মতোই ঘুমিয়ে গেছি। তো ঘটনাটা যেদিন, তার পরের দিন সোমবার, ঘটনা হচ্ছে আপনার সোমবার 23 তারিখ 9 মাস 2024 রোজ সোমবার। তো সেদিনও সারাদিনই ঠিকঠাক বন্ধু বান্ধবের সাথে চলা আড্ডা। তো যেহেতু আমার একটা ফ্রেন্ড আছে, আমরা একসাথে চলাফেরা করি সেই ছোটোবেলা থেকে, এখনও আগের মতো এখনও চলাফেরা করি। তো সারাদিন ঘোরার পরে দোকানে যেয়ে সন্ধ্যার পরে নাস্তা পানি খেয়ে আমরা ঠিকঠাক মতো আবার চলে আসি। যেহেতু বন্ধুর ঘরের সামনে একটা বোট বসাইছে, ক্যারাম বোর্ড, ওখানে আমরা সবাই মিলে, বড় ছোট সবাই মিলে আমরা বোট খেলি। তো সেদিন বলে আমরা বোট খেলতেছি সবাই মিলে, একজনের পরে একজন সিরিয়ালভাবে খেলতে খেলতে প্রায় রাত 2টা বাজে, 2টা থেকে 2:30 এরকম বাজতেছে।
পরে সবাই আস্তে আস্তে চলে গেছে। এত গ্রামের বাড়িতে তো এতক্ষণ থাকে না। তারপর আমরা সমান কিছু বন্ধু বান্ধব ছিলাম, তাই অনেকক্ষণ ছিল আর কি সবাই। তো আস্তে আস্তে সবাই চলে যাওয়ার পরে আমরা দুই বন্ধু, তো বন্ধুর ক্যারাম বোর্ড যেখানে বসায় সেখানে বন্ধুর ঘর। তো বন্ধু তো আর সমস্যা নেই, বন্ধু এখানে তো ওইখানে রয়ে গেল, বন্ধু ঘরে চলে গেছে। এখন আমার তো বাড়িতে যেতে হবে। আমার বাসাটা হচ্ছে বন্ধুর থেকে 2-3টা পুষ্কুনি পরে হাইটা গেলে 2-3 মিনিট লাগে, বেশি দূরে না। তো যেটা হচ্ছে যে মানুষ যাতায়াত করে, চলাচল করে, রাস্তা মাটির রাস্তা, গ্রামের সবাই যাতায়াত করে এটা দিয়ে। তো এখান দিয়ে আমার যাইলে একটু শর্টকাট হবে, বাট এখান দিয়ে আমি যাই না। সামনে কিছু বাঁশঝাড় আছে, জঙ্গল টাইপ, অন্ধকার ভয়ঙ্কর সেখানে। তো সেখান দিয়ে আমি যাই না, একটু ভয় পাই, বা এখানে একটু জঙ্গলের মতো দেখা যায় এত রাত। তো সেখান দিয়ে না যেয়ে আমি একটু ঘুরে বাড়ির উপরে দিয়ে চলে গেলাম। উপরে দিয়ে যাওয়ার পরে বন্ধুদের বাড়ি, মানে বন্ধুদের বাড়ির পরে আমাদের বাড়ি, তার মাঝে একটা ছোট্ট একটু গাছের বাগান। সেটা হচ্ছে আমাদের বাড়ি, যে আমাদের সীমানা এরকম, যে গাছগুলো আমরা লাগাইছি, বাট আমাদের সীমানা, আমাদের গাছগুলো এরকম বিভিন্ন গাছ আছে এখানে। যেমন অনেক তাল গাছ আছে, এরপরে অনেক অনেক কড়ি গাছ আছে, অনেক মেগুনি গাছ আছে, এরকম কদম গাছ আছে, কি বিভিন্ন গাছ আছে, অনেক বড় বড় আর কি। আর এগুলো তো এমনিতে অনেক লম্বা হয়ে যায়, বাট ওরকম মোটা না। তারপরে যখন বাগানটা পাড়ে আসলাম, তখনই আমাদের বাড়ি। তো যখনই আমাদের ঘরের সামনে আসছি, তখনই আমি খেয়াল করতেছি, তখনই ঘটনাটা শুরু। তখনই আমি খেয়াল করতেছি একটা লোক, যেমন কালো কালো বোরকা, কালো হিজাব, এমন মানে হাইটা যাইতেছে আমার থেকে ঠিক 10 হাত সামনে হবে। বাট মহিলাটা হচ্ছে সোজা, মানে সোজা দিক যাবে, আমি হচ্ছি তার বাম দিকে যাব আর কি। যেহেতু আমার ঘর হচ্ছে বাম সাইডে, তাহলে মহিলা হচ্ছে সোজা, আমি হচ্ছে বাম সাইডে যাব। যাওয়ার পরে আমি আর ওরকমভাবে কিছু বলি না, কি বা কি আশেপাশে কিছু বলি নাই। বাট আমি যেহেতু আমি আমার ঘরের সামনে আছি, বাট এটা হচ্ছে আমাদের প্রথম, মানে ঘরটা একটাই ঘর, কিন্তু প্রথম, কিন্তু আমি যাব বামে একটু, ওদিক দিয়ে আমাদের বারান্দায়, ওদিক দিয়ে আমাদের সব কিছু। তো ওইখানে আমি যাওয়ার পরে ওইখানে আমি খেয়াল করলাম, ওইখানে যে তাকানোর পরে আমি খেয়াল করলাম যে মহিলাটা হচ্ছে হাইটা যাইতেছে, বাট হাতও লড়ে, পাও লড়ে, বাট কিন্তু যাইতেছে না। একটা মানুষ যেমন চলাচল করলে হাত পাও লড়ে, যেমন হাঁটা চলা করলে, মানে একটা মানুষ যেমন হাঁটলে যেমন হাতও লড়ে, পাও লড়তেছে, বাট মহিলা কাইক দিতেছে, কিন্তু জায়গায় সামনেও যায় না, পিছনেও যায় না। তখন আমি একটু অবাক হয়ে গেলাম, কিন্তু ওরকম ভয় পাই না। আর মহিলাটার চেহারা দেখা যায় না, যেমন আমি বাম সাইডে আছি, মহিলা হচ্ছে একবার সোজা সোজা হাঁটার, মানে হাঁটতেছে এরকম আর কি। ওরকমভাবে চেহারা আমি দেখি না। পরে আমি আমার মায়ের ডাক দিলাম যে মা দরজা খোলো। 3-4টা ডাক দেওয়ার পরে আমার মা বলছে, কি হয়েছে, এত রাত কইতে আইসস, খাওয়া দাওয়া করা লাগবে না, এত রাত, মানে এরকম কিছু বলতেছে আর কি, এত রাত কইতে আইসস বা কি আসে বিষয়, তো কি জন্য আসছস, থাইকা যাইতি, এরকম ভাবে বলতেছিস একটু রাগ করে। পরে আমি বলছি তাড়াতাড়ি দরজাটা খোলো। তো দরজা বলতেছি যে আসতেছি, আসার পরে দরজা খুলছে। দরজা খোলার পরে আমি বলতেছি, মা দেখো ওই যে একটা লোক, মানে একটা লোক দেখো, মানে হাঁটতেছে, কিন্তু সামনেও যায় না, পিছনেও যায় না, দেখো ওই যে হাঁটতেছে। পরে বলছে থাকুক, তুই আয়া পর ঘরে। পরে আমি কইছি না, একটু দেখো না। পরে আসে না। পরে আমি আসে না দেখে মার একবার মায়ের বলছে আসে না। পরে মার হাতটা ধইরা আমি একটু মারে, মানে দরজার থেকে বের হয়ে আনছি। পরে মায়ে দেখছে, খেয়াল করছে, দেখার পরে বলতেছে আয় ঘরে আয়। পরে আমি বলতেছি হ্যাঁ আসো। পরে এর ভিতরে আমি হচ্ছি 2-1টা ডাক দিছি, আমি কে, কই যাস, মানে এরকম কিছু, যে কে বা কে তুই, কে, মানে এরকম ভাবে ডাক দিতেছি, এদিকে আয়, মানে দুষ্টামি করতেছি আমি, এদিকে আয় এদিকে আয়, মানে ওই আমার দিকে তাকায় না, ওই ওর মতো করে হাঁটতেছে। বাট পরে মায়ে বল, এই এদিকে কিছু বলিস না, আয় আয় তাড়াতাড়ি আয়।
পরে আমি আবার ডাক দিছি এদিকে আয়, পরে মা আমার টান দিয়া ঘরের ভিতরে নিয়ে আইছে, নিয়ে আসার পরে ঘরের দরজা মারছে, মারার পরে কি পরে বলতেছে তুই কি খাওয়া দাওয়া করবি না? আমি কই হ্যাঁ খাওয়া দাওয়া তো করবো। পরে 30 সেকেন্ড পরে যে আমাদের ঘরের সামনে যে গাছগুলা, যেমন অনেকগুলো আম গাছ আছে, বিভিন্ন গাছ আছে, বেশিরভাগই ফল গাছ আর কি, তো ওগুলো এমন মানে মনে হয় যে ঝড় তুফান আইতেছে, ঝড় তুফান আইলে যেরকম আওয়াজ হয় বাইরা বাইরে করে গাছ ডালগুলা, এরকম সেম। তো করার পরে এখন মানে একটা কেমন জানি বলতেছে একটা মানে গলা দেয়া যে একটা মানুষের মতো, এই তুই আমাকে ডাক দিলি কেন? এখন বাইরে আয়, তুই আমাকে কেন ডাক দিলি? মানে এরকম ভাবে বলতেছে, আমার সাথে উচ্চারণ করতেছে, এই এদিকে আয়, এখন ঘরের ভিতরে ঢুকলি কিনলে, বাইরে আয়, মানে এরকম ভাবে আমাকে বলতেছে। পরে বলার পরে আমার মা কই চুপ চুপ, কিচ্ছু বলবি না, কোনো কথা বলবি না, চুপচাপ। পরে কিছুক্ষণ এমনি ডাকার পরে, কয়েকটা ডাকার পরে আর মানে আর কোনো আওয়াজ হয় না, যেমন বাতাসের আওয়াজও হয় না, ওই মানুষটার আওয়াজও হয় না, পরে আওয়াজ হয় না। এখন আমাকে ভাত বাইরে দিল, ভাত টাত খাইলাম, পরে ভাত টাত খাওয়ার পরে আম্মু বলতেছে কি ভয়টা পাইছিস নাকি, ঘুমাইতে পারবি একা? আমি কই হ্যাঁ ভয় পাই না, সমস্যা নাই, ঘুমাইতে পারবো একা, সমস্যা নেই। পরে খাওয়া দাওয়ার পরে কিছু মানে পরে মায়ে শুয়ে গেল মার রুমে, পরে আমি আমার পাশের রুমে আমি শুয়ে গেলাম। কিছুক্ষণ মোবাইল টোবাইল টিপার পরে মানে আমি ভুলে গেছি যে আমার সাথে যে এরকম একটা ঘটনা হয়েছে। মানে ওরকমভাবে আমার, যেহেতু আমি প্রতি শুক্রবারে এখানে আমি গল্প শুনি, তো আমার মানে ওরকম ভয় কোন আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনি আমি, যেহেতু আমার ওরকমভাবে ভয় পাই না, তো আমি এটা আর ওরকমভাবে কিছু মানে মাথায় আর নেই না। পরে আমি কিছুক্ষণ মোবাইল টোবাইল টিপার পরে কিছুক্ষণ পরে পরে আজান দিয়েছে, আজান দেওয়ার পরে আমি শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পরে পরের দিন 8:30 কি 9টা বাজে, পরে আমি ঘুম থেকে উঠার পরে আম্মু নাস্তা বানাইতেছে, নাস্তা বানাইতে পরে আমি বলতেছি যে মা ওইটা কি ছিল কালকে? পরে বলতেছে কোনটা? আমি কি ভুলে গেছো নাকি? রাইতে যে ওই যে একটা মানুষ হাঁটতেছে কিন্তু সামনেও যায় না পিছনেও যায় না, এরপরে তুমি দরজা খোলা, দরজা খোলার পরে ওই যে আমি আবার ডাক দিলাম, ডাক দেওয়ার পরে তুমি দরজা মারছো, এরপরে যে বাতাস, ডালগুলা কোনো ডাল টাল ভাঙছে কিনা আজকে দেখো তো, এমন বাতাস হয়েছে কালকে রাইতে তুফানের মতো। এরপরে লোকটা ডাক দিল, পরে আমার মায়ে মানে বসার থেকে দাঁড়িয়ে গেছে, কি কি বলস, মানে এগুলা কি? আমি তো কালকে তো তুই আমার কোনো ডাকে দেস না, আমি তো কালকে। পরে আমি বললাম তুমি না আমার কালকে ভাত বাইরে আমার খাওয়াইলা রাত্রে আমি আসার পরে। পরে বলে কই না তো, মানে পরে আমি তো পুরো অবাক। পরে আমি সব কিছু বিস্তারিত আমি খুলে বলছি যে এই ঘটনা আমার সাথে, একটা লোক মানে ওই যে ডাক দিলাম, তুমি আমাকে দরজা খুলে দিলা, আমার ভাত বাইরে দিলা, বলতেছো এগুলা ভয়টাই পাইছি কিনা, আবার ডাক দেওয়ার দরকার নাই লোকটারে, এরকম ভাবে তুমি তো অনেক কথা বলছো। পরে বলে কই না তো, আমি এরকম কিছু বলি নাই তো। পরে তো মানে আমি বিস্তারিত সব খুলে বলছি, কিন্তু মানে আমার মায়ের বিলে ছিল না, ছিলই না। তো এটা কে হতে পারে? পরে আমি বুঝতে পারছি এটা কি, মানে এটা কি আমার সাথে, এটা কি ঘটনা হলো। মানে এটা আমার ঘটনা ছিল, জাস্ট ছোট্ট একটা ঘটনা ছিল, কিন্তু তো সবাই ভালো থাকবেন। আর যদি গ্রহণযোগ্য হয় এই ঘটনাটা তাহলে প্রচার করবেন। আশা করি সবার এই ঘটনাটা ভালো লাগবে। যদি ওরকমভাবে মনে হয় যে সত্য ঘটনা, এটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আর হচ্ছে আমার অনেক ঘটনা আছে আমার বাবার, যে অনেক আগের ঘটনা, এগুলো আমি কখনো যদি সুযোগ পাই আমি আবার বলবো। ওগুলো আমি বিস্তারিত আবার ভালো মতো শুনে আমি আপনাদের সাথে আমি ক্লিয়ার করে বলবো। আর যেহেতু আমার এখানে অনেক ভুল হয়েছে, আমি ওরকমভাবে কথা বলতে পারি না, আমার অনেক ভুল হয়েছে, আমি নিজেই স্বীকার করতেছি। তো আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
প্রাচীন মিশরের প্রায় 50 জন শাসক ও অভিজাত ব্যক্তির মমি দেইর আল বাহারি নামে একটি স্থানে আবিষ্কৃত হয়। তাদের মধ্যে ছিলেন ইতিহাসের অন্যতম কুখ্যাত স্বৈরশাসক ফেরাউন বা রামেসিস দ্বিতীয়, যিনি নবী মুসা আলাইহিস সালামের সময় শাসন করতেন। প্রায় 1 শতাব্দী পরে 1981 সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ক্ষমতায় আসার পর ফ্রান্স মিশরের কাছে ফেরাউনের মমি চেয়ে অনুরোধ করে যাতে এর উপর গবেষণা চালানো যায়। পরবর্তীতে মিশর সম্মতি দিলে ফেরাউনের দেহের জন্য একটি বিশেষ পাসপোর্ট ইস্যু করা হয় এবং তা ফ্রান্সে পাঠানো হয়। ফেরাউনের মমি যখন ফ্রান্সে বিশেষ বিমানে করে পৌঁছালো এয়ারপোর্টে, লক্ষ্য করা গেল অদ্ভুতভাবে ফরাসি প্রেসিডেন্ট, তার মন্ত্রীরা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে ফেরাউনের দেহ বহনকারী প্লেনের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ান এবং তাকে এমনভাবে অভ্যর্থনা জানান যেন তিনি এখনও জীবিত, এবং তারা সেজদা করে ফেরাউনের মমি। তাদের ধারণা তারা তাদের ঈশ্বরকে সেজদা করছে। এরপর ফেরাউনের মমিকে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্রে নেওয়া হয়, যেখানে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক, চিকিৎসক ও গবেষকরা ছিলেন। এরপর তার দেহের উপর পরীক্ষা নিরীক্ষা চালানো শুরু হয়। তাদের উদ্দেশ্য ছিল ফেরাউনের মমি নিয়ে বিভিন্ন রহস্য উন্মোচন করা এবং তার মৃত্যুর কারণ খুঁজে বের করা। এই গবেষণার প্রধান ছিলেন সিনিয়র সায়েন্টিস্ট ও সার্জন প্রফেসর মরিস বুকাইল। প্রফেসর মরিস বুকাইল, যিনি ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন, তার কলেজ শেষে তিনি ফ্রান্সের ফ্যাকাল্টি অফ মেডিসিনে জয়েন করেন এবং পরবর্তীতে ফ্রান্সের অন্যতম শ্রেষ্ঠ এবং স্মার্ট সার্জন হিসেবে খ্যাতি অর্জন করেন। প্রফেসর মরিস বুকাইলের জীবন বদলে দেয় এই ফেরাউনের দেহ নিয়ে গবেষণা। যখন অন্যান্য গবেষকরা মমি সংরক্ষণ ও পুনর্নির্মাণে ব্যস্ত ছিলেন, প্রফেসর মরিস বুকাইল চিন্তা করলেন ফেরাউনের প্রকৃত মৃত্যুর কারণ কি। এ নিয়ে গভীর রাতে তিনি চিন্তায় মগ্ন থাকলেন। এক পর্যায়ে বিশ্লেষণের পর তিনি নিশ্চিত হন যে ফেরাউনের দেহে অনেক লবণের উপস্থিতি প্রমাণ করে যে ফেরাউন সমুদ্রের পানিতে ডুবে মারা গিয়েছিল। সেই সময় তার দেহ দ্রুত উদ্ধার করা হয় এবং সংরক্ষণ করা হয়েছিল এবং মমিফাইড করা হয়েছিল যাতে ফেরাউনের শরীর নষ্ট না হয়ে যায়। একটা পর্যায়ে তিনি চিন্তিত হয়ে পড়লেন, কিভাবে ফেরাউনের দেহ পানিতে ডুবে গিয়েও অক্ষত থাকল। তখন তার এক সহকর্মী বললেন, এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনে উল্লেখ আছে যে এই ফেরাউন সমুদ্রে ডুবে মারা গিয়েছিল। এ কথা শুনে বুকাইল প্রথমে বিশ্বাস করতে চাননি। তিনি বলেন, এটা জানার জন্য তো আধুনিক প্রযুক্তি ও গবেষণার দরকার। 1400 বছর আগে ধর্মীয় গ্রন্থে এটি কিভাবে থাকতে পারে? এ কথা শুনে তখন আরেকজন গবেষক তাকে আরো অবাক করে বলেন, কোরআনে শুধু ফেরাউনের মৃত্যুর কথা নয়, বরং এটাও বলা আছে যে তার দেহ সংরক্ষিত থাকবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি শিক্ষা হতে পারে। এ কথা শুনে বুকাইল হতভম্ব হয়ে যান। তিনি ভাবতে থাকেন, কোথা থেকে এই তথ্য কোরআনে এসেছে? ফেরাউনের মমি তো 1881 সালের আগেই আবিষ্কৃতই হয়নি। তাহলে 1400 বছর আগে কিভাবে এটি কোরআনে উল্লেখ থাকতে পারে? তিনি এতটাই চিন্তিত ছিলেন, সেই রাতে তিনি ফেরাউনের দেহের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ ভাবতে থাকেন। এরপর তিনি বাইবেল ও তাওরাত কিতাব পরীক্ষা করে দেখতে থাকেন, কিন্তু সেখানে ফেরাউনের দেহ সংরক্ষণের কোনো উল্লেখ নেই। একটা পর্যায়ে তিনি গবেষণার পর তিনি নিশ্চিত হন যে কোরআনে বর্ণিত তথ্য সম্পূর্ণ সত্য এবং তা কোনো মানুষের পক্ষে 1400 বছর আগে জানা সম্ভব ছিল না।
এটা বোঝার পর তিনি অনেক অস্থির হয়ে পড়েন এবং সবার কাছে তিনি বিষয়টি উপস্থাপন করতে চাচ্ছিলেন, কিন্তু তার মনে হলো এই বিষয়ে ফ্রান্সে কেউ তাকে বিশ্বাস করবে না, কারণ ফ্রান্স অনেকটাই নাস্তিকদের শহর অথবা নাস্তিকদের দেশ। হঠাৎ তিনি একটা খোঁজ পান যে সৌদি আরবে একটা কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিখ্যাত মুসলিম অ্যানাটমিস্টরা অংশগ্রহণ করবেন। এই ভেবে তিনি এরপর সৌদি আরবে যান এবং সম্মেলনের এক পর্যায়ে তিনি মুসলিম বিজ্ঞানীদের সামনে তার গবেষণার ফলাফল তুলে ধরেন। তার গবেষণা তুলে ধরার পর তখন এক মুসলিম গবেষক কোরআনের একটি আয়াত সবাইকে পড়ে শোনান। সূরা ইউনুস আয়াত 92-তে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছিলেন, সুতরাং আজ আমরা তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো, আর নিশ্চয়ই মানুষের মধ্যে অনেকেই আমাদের নিদর্শন সম্পর্কে গাফিল। অতএব আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো, আর নিঃসন্দেহে অনেক লোকই আমার নির্দেশনাবলী হতে উদাসীন। এই আয়াত শুনে মরিস বুকাইল স্তম্ভিত হয়ে যান। তিনি উপস্থিত সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি এবং আমার কোরআনের প্রতি আমার বিশ্বাস স্থাপন করছি। 1880 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক গাস্টন মাসপেরো মিশরে খনন চালানোর সময় একটি পিরামিডের দেয়ালে প্রাচীন হাইরোগ্লিফিক লিপি আবিষ্কার করেন। 1000 বছরের পুরনো এই লেখা 1900 শতকের আগে কেউ পড়তে পারত না। পরবর্তীতে 1969 সালে মিশরীয় পুরাতত্ত্ববিদ রেইমন্ড ফকনার এগুলো ডিকোড করেন এবং অনুবাদ করেন। তখন একটি বাক্যে ফেরাউনের মৃত্যু উল্লেখ পাওয়া যায়। আকাশ ও পৃথিবী তার জন্য কাঁদেনি এবং কেউ তাকে সাহায্য করেনি। এটি কোরআনের ওই আয়াতের সাথে মিলে যায় যেখানে ফেরাউনের মৃত্যুর পর তার কোনো মর্যাদা অবশিষ্ট ছিল না বলে উল্লেখ রয়েছে। এই সমস্ত প্রমাণ একথাই নির্দেশন করে যে কোরআনে কোনো মানুষের রচনা নয় এবং এটি সেই স্রষ্টার বাণী, যিনি সবকিছুর চূড়ান্ত জ্ঞান রাখেন এবং যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব খবর জানেন।